হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বিভিন্ন মাত্রা দ্রবণগুলোর পারস্পরিক রূপান্তরগুলো একটু শিখব। যেমন শতকরা মাত্রা থেকে যদি আমরা নরমালে নিতে চাই, বা নরমাল মাত্রা থেকে শতকরা, শতকরা মাত্রা থেকে মোলার, বা মোলার মাত্রা থেকে শতকরা, মোলাল থেকে মোলার, বা নরমাল থেকে মোলার, এই যে রূপান্তরগুলো, এটা আমাদের শিখতে হবে এবং আজকে আমরা এটাই দেখব। যে বিভিন্ন রকমের মাত্রাগুলো আছে, দ্রবণের যে মাত্রাগুলো আমরা শিখেছিলাম, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে শতকরা। এবার পার্সেন্টেজ যেটা আছে, এটা অনেকভাবে প্রকাশ করা যেতে পারে। কি কি? যেমন ভলিউম পার ভলিউম, যেমন ওয়েট পার ভলিউম, যেমন ওয়েট পার ওয়েট, ইত্যাদি বিভিন্ন ভাবে এগুলোকে আমরা প্রকাশ করতে পারি। আমরা দেখে নিই যে ধরা যাক 10% সোডিয়াম হাইড্রোক্সাইড একটা দ্রবণ আছে। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, পাশে লেখা আছে ওয়েট পার ভলিউম। এই কথাটার মানে কি? মানে হচ্ছে 100 ml দ্রবণে, মনে রাখবে ভালো করে, 100 ml দ্রবণের মধ্যে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। অর্থাৎ এই যে ওয়েটটা, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট, আর ভিটা টোটাল দ্রবণের আয়তন। এই মানে ভলিউম, টোটাল দ্রবণের আয়তনটা হচ্ছে 100 ml। তার মানে কি বলতে পারি আমরা? এর অর্থ হচ্ছে 100 ml দ্রবণে 10 গ্রাম NaOH আছে। ক্লিয়ার? এবার এটাকে যদি আমরা, এই পার্সেন্টেজটাকে যদি আমরা নরমালিটিতে ট্রান্সফার করতে চাই বা মোলারিটিতে ট্রান্সফার করতে চাই, তাহলে আমরা কি করে ট্রান্সফার করব বা পরিবর্তনগুলো কি করে আসবে? প্রথমে আমরা দেখব যে এটা ওয়েট পার ভলিউম আছে কিনা। কারণ আমরা জানি যে নরমাল দ্রবণ, মোলার দ্রবণ, এরা কিন্তু 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক বা যত গ্রাম মোল গ্রাম দ্রবীভূত থাকে, সেটাকে আমরা বলবো তার নরমাল মাত্রা বা মোলার মাত্রা। এবার টোটাল দ্রবণের আয়তনটা হবে 1000 ml। দেখো 1000 ml দ্রবণে কত গ্রাম তুল্যাঙ্ক। এবার এটা যদি ভলিউম না হয়, যদি এটা ওয়েট হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা নির্ণয় করা সম্ভব না। বা এটা যদি ভলিউম হয়, যে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড না থেকে যদি এটা মনে করো 10% ইথাইল অ্যালকোহল দ্রবণ, তার মানে ভলিউম পার ভলিউমে 10 ml, তার মধ্যে জল দিলাম, জল দিয়ে সেটাকে 100 ml বানিয়ে দেব। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আমরা এটাকে ওয়েটে না করি, তাহলে কিন্তু আমরা মোল সংখ্যা বা গ্রাম তুল্যাঙ্ক বের করতে পারবো না। এই জন্য এইটা কিন্তু অবশ্যই ট্রান্সফরমেশনের জন্য, পরিবর্তনটার জন্য ব্র্যাকেটটা একটু, ব্র্যাকেটে কি দেওয়া আছে এটা একটু ভালো করে আমরা অবজার্ভ করব। ক্লিয়ার? এখন ব্যাপারটা হচ্ছে যে এটাকে পরিবর্তন করার জন্য ফার্স্ট অফ অল আমরা এই যে কিসে পরিবর্তন করব না, আমরা যদি এটাকে নরমালিটিতে পরিবর্তন করি, নরমাল মাত্রায়, তাহলে নরমাল মাত্রায় কি হবে? আগে নরমাল মাত্রার সংজ্ঞাটা একটু ভালো করে মনে করার চেষ্টা করব। 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে। এবার 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব, দেখো 100 ml দ্রবণে কত গ্রাম আছে? 10 গ্রাম। তাহলে 1000 ml দ্রবণে কত গ্রাম আছে এটা যদি আমরা বের করি, 100 ml দ্রবণে আছে কত? 10 গ্রাম। তাহলে 1000 ml দ্রবণে কতগুলো থাকবে? 1000 ml দ্রবণে থাকবে হচ্ছে 10 into 1000 divided by 100, এত গ্রাম NaOH। এখন এটা কাটাকাটি করলে ইকুয়াল টু হবে হচ্ছে 100 গ্রাম। রাইট? এর কি পাওয়া গেল? এটা কিন্তু গ্রামে পাওয়া গেল। এখন এটা কি দেওয়া আছে? নরমালিটিতে। নরমালিটিতে বার করতে হবে। এবার নরমাল মাত্রা যদি বের করতে চাই, তাহলে যত ওয়েট আছে ডিভাইডেড বাই এর গ্রাম তুল্যাঙ্ক। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যাঙ্ক ভার কত? না, সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা ক্ষার, এর তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করব? এর আণবিক গুরুত্ব হচ্ছে 40 ডিভাইডেড বাই এর মধ্যে কতগুলো OH মূলক আছে। দেখো এর মধ্যে কতগুলো OH মূলক আছে? একটা। বা এটাকে আরেকভাবে বলি আমরা, সেটা হচ্ছে এর অম্লগ্রাহিতা কত। এর অম্লগ্রাহিতা কি করে নির্ণয় করব? না, সোডিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে HCl এর বিক্রিয়া করালাম, বিক্রিয়া করালে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। এবার এই একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের অণুকে প্রশমিত করার জন্য কটা HCl লাগছে?
দেখতে পাচ্ছি একটাই আছে, কারণ ব্যালেন্স করাই আছে, এই জন্য এটাকে আমরা 1 দিয়ে ভাগ করছি। এটা OH মূলকের সংখ্যা, অথবা আমরা বলতে পারি যে অম্লগ্রাহীটা কত, তাহলে কত হবে 40। তাহলে এটাকে যদি এই 1000 ml দ্রবণে যত গ্রাম আছে তাকে যদি আমরা 40 দিয়ে ভাগ করি তত গ্রাম তুল্যাঙ্ক আসবে, রাইট? এই গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাটাই হচ্ছে আলটিমেটলি আমাদের, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাটাই হচ্ছে যত গ্রাম তুল্যাঙ্ক তত নরমা। ক্লিয়ার? তাহলে নরমা মাত্রা বের করার জন্য, শতকরা থেকে নরমা মাত্রা বের করার জন্য কি করব? ফার্স্ট হচ্ছে 1000 ml এ কত এটা বের করব, নেক্সট যত আসবে তাকে আমরা তার তুল্যাঙ্ক ভাগ দিয়ে ভাগ করব। এবার এটা যদি এটা যদি 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণ থাকতো তখন এটাকে আমরা কত দিয়ে ভাগ করতাম? তখন এটাকে আমরা 49 দিয়ে ভাগ করতাম। কেন? কারণ হচ্ছে 49 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভাগ। এটা যদি সোডিয়াম কার্বনেট থাকতো তাহলে কত দিয়ে ভাগ করতাম? তখন কিন্তু এটাকে আমাদের 53 দিয়ে ভাগ করতে হবে। কিছুই না, প্রত্যেকটা গ্রাফগুলোর আমরা যদি তুল্যাঙ্ক ভার নির্ণয় করি, সেই তুল্যাঙ্ক ভার দিয়ে 1000 ml দ্রবণে যত আছে সেটাকে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে যেটা পাওয়া যাবে তত গ্রাম তুল্যাঙ্ক পাওয়া যাবে। এই গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাটাই হচ্ছে সেই দ্রবণের নরমাল মাত্রা। ওকে, এখন যদি আমরা মোলার মাত্রা নির্ণয় করতে চাই তাহলে কি করব না, মোলার মাত্রার বেলায় ব্যাপারটা একই রকম, সব একই আছে, শুধু পার্থক্যটা হচ্ছে এই জায়গায় গ্রাম তুল্যাঙ্কের জায়গায় আমরা আণবিক গুরুত্ব ব্যবহার করব, অর্থাৎ গ্রাম অণু ব্যবহার করব, গ্রাম তুল্যাঙ্কের জায়গায় গ্রাম অণু। এবার যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডটা আণবিক গুরুত্বকে 1 দিয়ে ভাগ করছি আমরা, তাহলে এটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু 1 দিয়ে ভাগ করছি, আণবিক গুরুত্ব আর তুল্যাঙ্ক ভার কিন্তু আমাদের একই হবে। কেন? কারণ হচ্ছে এটা আণবিক গুরুত্বকে আমি 1 দিয়ে ভাগ করছি, তাহলে আণবিক গুরুত্বটাই হচ্ছে মোলের সংখ্যা। বা যদি আমরা 40 সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তাহলে সেই দ্রবণের মোলার মাত্রা কত হবে? তাহলে অবশ্যই 1 মোলার হবে। যেহেতু 40 গ্রাম থাকলে 1 মোলার, তাহলে 100 গ্রাম থাকলে কত মোলার হবে? 100 গ্রাম থাকলে তখন এটা হবে হচ্ছে 2.5 মোলার। অর্থাৎ নরমাল মাত্রা আর মোলার মাত্রা সমান হবে যদি সেই দ্রবণের দ্রাবে আণবিক গুরুত্ব এবং তুল্যাঙ্ক ভার একই হয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে যদি আমরা উল্টোটা বের করতে চাই, ধরা যাক এবারে উল্টোটা আছে যে 2 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ওয়েট পার ভলিউম শতকরা মাত্রা কত? ওয়েট পার ভলিউমে শতকরা মাত্রা। তাহলে এটা ফার্স্ট দেখতে হবে 2 নরমাল মানে কত? 1000 ml দ্রবণে 2 গ্রাম তুল্যাঙ্ক আছে। আমরা 1000 ml দ্রবণে এটা যদি আমরা 2 নরমালের যদি আমরা মানেটা বুঝি তাহলে হচ্ছে 1000 ml দ্রবণে 2 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব আছে, ঠিক আছে, বা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে। এখন 2 গ্রাম তুল্যাঙ্ক মানে কত? 2 গ্রাম তুল্যাঙ্ক মানে গ্রামে কত? equal to 2 into 40, এত গ্রাম NaOH আছে, রাইট? 80 গ্রাম। ওকে, তাহলে 1000 ml দ্রবণে আছে 80 গ্রাম, তাহলে 100 ml দ্রবণে কতগুলো আছে? 100 ml দ্রবণে কতগুলো থাকবে? কেন? কারণ হচ্ছে আমরা শতকরা বের করতে চাই এবং সেটা ওয়েট পার ভলিউমে আছে, যেহেতু এটা গ্রামে বেরিয়েছে, তাহলে 100 ml দ্রবণে কতগুলো হবে? 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। তাহলে শতকরা মাত্রা কত হবে? শতকরা মাত্রা হবে হচ্ছে 8% ওয়েট পার ভলিউম। ওকে, একই রকম ভাবে আমরা নরমাল মাত্রা থেকে যেমন আমরা শতকরা নির্ণয় করলাম, ঠিক একই রকম ভাবে মোলার মাত্রা থেকেও শতকরা মাত্রা নির্ণয় করা সম্ভব। এই জায়গায় তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ না করে এই যে আমরা আণবিক গুরুত্ব দিয়ে গুণ করব, যদিও সোডিয়াম হাইড্রোক্সাইডের বেলায় একই হবে কারণ এর আণবিক গুরুত্ব আর তুল্যাঙ্ক ভার সেম। এবারে পার্সেন্টেজ আমরা অনেক ভাবে দেখেছি, একটা হচ্ছে ভলিউম পার ভলিউম, ওয়েট পার ভলিউম বা ওয়েট পার ওয়েট। এবার এখানে ভলিউম পার ভলিউম থেকে যদি আমরা মোলারিটিটা ট্রান্সফার করতে চাই তাহলে এটাকে কিভাবে ট্রান্সফার করা যায়? 5%
ইথাইল অ্যালকোহল দ্রবণ, মানে এর অর্থটা হচ্ছে 100 ml দ্রবণে 5 ml ইথাইল অ্যালকোহল আছে। তাহলে 5 ml যদি ইথাইল অ্যালকোহল থাকে তাহলে 100 ml দ্রবণটা ঠিক আছে, কারণ মোলারিটিতে আমরা জানি যে 1000 ml এ কত। এবার দ্রবণটা আয়তন ঠিক আছে, কিন্তু এটা যেহেতু মিলিলিটারে আছে, আয়তনে দেওয়া আছে, তাহলে এইটাকে কিন্তু আমাদের ওজনে ট্রান্সফার করতে হবে। তাহলে এইখানে যে ইথাইল অ্যালকোহলটা ছিল, এবার যে ইথাইল অ্যালকোহলটা পিওর অবস্থা 5 ml ইথাইল অ্যালকোহলটা দেওয়া হয়েছিল, তার কিন্তু ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব কোনো একটা দেওয়া থাকবে। ধরে নিচ্ছি ইথাইল অ্যালকোহলের C2H5OH এর ঘনত্ব দেওয়া আছে D, ইথাইল অ্যালকোহলের ঘনত্ব D দেওয়া আছে। তাহলে এই আয়তনটাকে যদি আমরা ঘনত্ব দিয়ে গুণ করে দিই তাহলে কি পাওয়া যাবে? তাহলে 5 ml থেকে 5 × D করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এত গ্রাম ইথাইল অ্যালকোহল পাওয়া যাবে, রাইট? তাহলে এত গ্রাম ইথাইল অ্যালকোহল পাওয়া গেল। তাহলে 5 ml ইথাইল অ্যালকোহল মানে 5D গ্রাম ইথাইল অ্যালকোহল। এবার 100 ml দ্রবণে এতগুলো আছে। এবার মোলারিটিতে বের করার জন্য 1000 ml দ্রবণে কতগুলো আছে এটা বের করতে হবে। এবার 1000 ml দ্রবণে কতগুলো? এটা 10 টাইমস, তাহলে এটা 10 টাইমস হবে, তাহলে 50D গ্রাম ইথাইল অ্যালকোহল C2H5OH এত গ্রাম থাকবে। এবার 50D গ্রাম যেটা হলো সেটা হচ্ছে ওজনে পাওয়া গেল। এবার এটাকে যদি আমরা মোলারিটিতে ট্রান্সফার করতে চাই তাহলে ইথাইল অ্যালকোহলের আণবিক গুরুত্বকে দিয়ে জাস্ট ভাগ করে দিলে, ইথাইল অ্যালকোহলের আণবিক গুরুত্ব দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলেই আমরা এর মোলার মাত্রা পেয়ে যাব। তাহলে 50D ডিভাইডেড বাই হচ্ছে ইথাইল অ্যালকোহলের আণবিক গুরুত্ব হচ্ছে 46। তাহলে এত গ্রাম মোল বা এত গ্রাম মোল বা এত মোল C2H5OH থাকলো। তাহলে মোলার মাত্রা কত আসবে? মোলার মাত্রা আসবে 50D ডিভাইডেড বাই 46, এত মোলার দ্রবণ পাওয়া গেল। ঠিক আছে, এইভাবে আমরা ভলিউম পার ভলিউম পার্সেন্টেজে আমরা কিন্তু এইখান থেকে মোলারিটিতে ট্রান্সফার করতে পারি, যদি যে দ্রাবটা ব্যবহার করা হয়েছে সেই দ্রাবের যদি ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব কোনো একটা দেওয়া থাকে তাহলে কিন্তু এটা নির্ণয় করা সম্ভব। ওকে, নেক্সট হচ্ছে যদি ওয়েট পার ওয়েট থাকে, এইভাবে ওয়েট পার ওয়েটও থাকতে পারে। ওয়েট পার ওয়েটে যদি থাকে, ধরা যাক 10% ওয়েট পার ওয়েট সালফিউরিক অ্যাসিড দ্রবণ, ঠিক আছে, এই দ্রবণের মাত্রাটাকে এটাকে আমরা যদি মোলারিটিতে ট্রান্সফার করতে চাই তাহলে কত আসবে? এখন ব্যাপারটা হচ্ছে দেখো, ওয়েট পার ওয়েট, একটা ওয়েট ঠিক আছে, তার মানে 10% সালফিউরিক অ্যাসিড, তার মানে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, কিন্তু কতর মধ্যে? 100 গ্রাম দ্রবণে। 100 গ্রাম দ্রবণের মধ্যে, এটা অর্থটা হচ্ছে যে 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম H2SO4 আছে, রাইট? তাহলে 100 গ্রাম দ্রবণে যদি 10 গ্রাম H2SO4 থাকে, এই 10 গ্রাম H2SO4টা ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে আমার এই জায়গাটাতে, যেহেতু আমরা মোলারে ট্রান্সফার করতে চাই, তাহলে মোলারে ট্রান্সফার করার জন্য কিন্তু এটা আয়তনে দরকার। এবার আয়তনটা ধরা যাক এই জায়গায় এর যে দ্রবণটা আছে, দ্রবণের ঘনত্ব দেওয়া আছে, দ্রবণের ঘনত্ব ধরা যাক এই পাশে লেখা আছে দ্রবণের ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে D। তাহলে দ্রবণের ঘনত্ব যদি D হয় তাহলে কিন্তু এটা করা সম্ভব, কিন্তু দ্রাবের ঘনত্ব যদি দেয়া থাকে তাহলে কিন্তু করা যাবে না, কারণ দ্রাবের ঘনত্ব দিয়ে আমি দ্রাবের আয়তন বের করতে পারি, কিন্তু দ্রাবের আয়তন এখানে কোনো কাজে আসবে না যদি না দ্রবণের আমরা আয়তন বের করতে পারি। এবার আমরা জানি একই রকম ভাবে D = m/v, এবার v দরকার হবে, v = m/d। এবার তাহলে 100 গ্রাম দ্রবণ আছে, ঘনত্ব দেওয়া আছে D, তাহলে 100 ডিভাইডেড বাই হচ্ছে D, এত মিলিলিটার চলে আসবে তখন। তার মানে এত গ্রাম দ্রবণ মানে 100 ডিভাইডেড বাই D, এটা মিলিলিটারে আসে, ঠিক আছে? এত ml দ্রবণে এবার কতগুলো সালফিউরিক অ্যাসিড আছে? না, সেটা আছে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, রাইট? এবার 100 ml 100/d, এত ml দ্রবণে যদি 10 গ্রাম থাকে তাহলে এবার বলো 1000 ml দ্রবণে কতগুলো আছে? 1000 ml দ্রবণে কতগুলো থাকবে? থাকবে হচ্ছে 10 ডিভাইডেড বাই 10
সরি 100 এই উপরে উঠে যাবে ডি, আর এটা উপরে উঠে যাবে ইকুয়াল ইনটু হচ্ছে 1000 ইকুয়াল টু এটা কাটলো, এটা কেটে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 100 ডি এত গ্রাম H2SO4 পাওয়া গেল। ঠিক আছে, এবার এত গ্রাম H2SO4 পাওয়া গেল, এটা হচ্ছে 1000 ml দ্রবণে এতগুলো আছে। তাহলে যদি আমরা এটা যদি মোলার কত মোল আছে এটা যদি বের করতে চাই, তাহলে 100D ডিভাইডেড বাই 98 এত মোল বা এত গ্রাম মোল H2SO4 থাকবে 1000 ml দ্রবণ। এখন এই 1000 ml দ্রবণে যতটা পাওয়া গেল, যত মোল পাওয়া গেল, এটাই হচ্ছে মোলার মাত্রা। দ্যাট মিন্স 100D ডিভাইডেড বাই 98 এত মোলার। এবার যদি এটা নরমালিটিতে বের করতে চাই তাহলে কি হবে? আমরা জানি নরমাল মাত্রা মোলার মাত্রাকে যদি আমরা ক্ষারগ্রাহিতা দিয়ে বা অম্লগ্রাহিতা দিয়ে যদি গুণ করে দিই, জাস্ট এটা গুণ করে দিতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে অ্যাসিড, এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই মাল্টিপ্লাইড বাই 2, যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নরমাল মাত্রা পাওয়া যাবে। ওকে, তাহলে এটা যদি নরমাল মাত্রা বের করতে চাই তাহলে 100D into 2 divided by 98 এত নরমাল পাবো। ওকে, এইভাবে আমরা পার্সেন্টেজ থেকে বিভিন্ন মাত্রা দ্রবণকে বের করতে পারি। এখন এইখানে আরেকটা জিনিস আছে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে মোলার মাত্রা। এবার মোলার মাত্রাটা কিন্তু মনে রাখতে হবে। মোলার মাত্রাটা কি? মোলার মাত্রাটা হচ্ছে যেটাকে ছোট m দিয়ে প্রকাশ করা হয়, সেটা অর্থটা কি? 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব থাকে, যত মোল দ্রাব আছে। এখন 1000 গ্রাম যত গ্রাম দ্রাব আছে, ভালো করে দেখো, এটা দিয়ে কিন্তু এই দুটো দিয়ে কিন্তু হবে না। কেন? দুটোই কিন্তু ভলিউমে দেওয়া আছে, তাহলে কোনটা দিয়ে হবে? যদি ওয়েট পার ওয়েটে থাকে, পার্সেন্টেজটা যদি ওয়েট পার ওয়েটে থাকে তাহলে কিন্তু সম্ভব। ধরা যাক, আমি ধরে নিচ্ছি যে 5% NaOH এর একটা দ্রবণ আছে যেটা ব্র্যাকেটে লেখা আছে ওয়েট পার ওয়েট। এটাকে যদি আমরা মোলালিটিতে ট্রান্সফার করতে চাই তাহলে কত আসবে? মোলালিটিতে কত আসবে? এবার এটা করার জন্য আমাদের কি করতে হবে? 5% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে। এবং 5% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন মানে কি? মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে, দেখো এটা কিন্তু ওয়েট পার ওয়েটে আছে, 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম NaOH। 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম NaOH। তাহলে 100 গ্রাম দ্রবণে যদি 5 গ্রাম NaOH থাকে তাহলে জল কতটা আছে এটা আমরা বের করব ফার্স্ট। তাহলে 100 5 এত গ্রাম ওয়াটার থাকবে। ঠিক আছে, এত গ্রাম ওয়াটারের মধ্যে আছে 5 গ্রাম NaOH। কারণ কত? ইকুয়াল হচ্ছে 95 গ্রাম। তাহলে 95 গ্রামের মধ্যে আছে 5 গ্রাম, তাহলে 1000 গ্রামের মধ্যে কতগুলো আছে বলো? 1000 গ্রাম জলের মধ্যে কতগুলো থাকবে? থাকবে হচ্ছে 5 into 1000 divided by 95 এত গ্রাম NaOH। ক্লিয়ার? এবার যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 1000 গ্রাম জলের মধ্যে কতগুলো আছে। এবার এটা গ্রামে এলো, এটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দিই, that means 5 into 1000 divided by 95 into 40, যদি 40 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাবো এত মোল NaOH। কতগুলোর মধ্যে আছে? এত মোল NaOH আছে 1000 গ্রামের মধ্যে। তাহলে এটাই হচ্ছে মোলার মাত্রা। that means 5000 divided by 95 into 40 এত মোলার মাত্রা পাওয়া গেল। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যদি ওয়েট পার ওয়েটে থাকে তবেই কিন্তু এটা নির্ণয় করা সম্ভব, আর ওয়েট পার ওয়েটে যদি না থাকে তাহলে কিন্তু এদের প্রত্যেকটা দ্রবণের ঘনত্ব, দ্রাবের ঘনত্ব ইত্যাদি ছাড়া এই ট্রান্সফরমেশনটা কিন্তু পার্সেন্টেজ থেকে যে কোনো মাত্রায় মোলার ইত্যাদি মাত্রায় কিন্তু ট্রান্সফার করাটা অসুবিধা আছে আমাদের। ঠিক আছে, এবারে খুবই ইম্পর্টেন্ট একটা ট্রান্সফরমেশন, এটা ভালো করে মনে রাখবে, মোলার অথবা নরমাল, এইখান থেকে আমরা কিভাবে মোলালে ট্রান্সফার করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট।
বা উল্টোটা মোলাল থেকে এদেরকে কিভাবে আমরা ট্রান্সফরমেশন করতে পারি এটা খুব ভালো করে মনে রাখবে। এই ক্ষেত্রে কিন্তু দ্রবণের ঘনত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্বটা অবশ্যই দেওয়া থাকবে, এটা একটু ভালো করে পাশে খেয়াল করবে। এবার ধরা যাক 0.2 মোলার একটা H2SO4 দ্রবণ আছে, সেই দ্রবণের মাত্রাটাকে তোমাকে মোলালিটিতে কত এটা বের করতে হবে। ঠিক আছে, দেখে লক্ষ্য করে এর পাশে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব ইত্যাদি কিছু দেওয়া থাকবে। দেওয়া আছে, মনে করো দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে D বা ঘনত্ব D দেওয়া আছে। এবার এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, এই কথাটা মানে হচ্ছে 1000 ml দ্রবণে কতগুলো আছে? 0.2 মোল। ঠিক আছে, 0.2 মোল H2SO4 আছে। ক্লিয়ার? এবার 1000 ml দ্রবণটা ভর কত বা ওজনটা কত হবে? দেখো এই ঘনত্বটা দেওয়া আছে, কি ঘনত্ব দেওয়া আছে D, তাহলে 1000 ইনটু D, এত গ্রাম দ্রবণে কত মোল আছে? 0.2 মোল আছে, এত মোল আছে সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? এবার দেখো ভালো করে, আমি কি বের করলাম? দ্রবণের ওজন বের করলাম, কিন্তু আমার মোলারিটিকে ট্রান্সফার করার জন্য কি লাগবে? দ্রাবকের ওজন লাগবে। এইখানে মোলে দেওয়া আছে, কিন্তু আমি মোলে বের করতে পেরেছি কিন্তু ওজনটা বের করতে পারিনি। তোমাকে কিন্তু এখান থেকে ওজন বের করতে হবে। কেন? কারণ হচ্ছে এই দ্রবণের ওজনটা দেওয়া আছে, দ্রাবের মোল সংখ্যা দেওয়া আছে। এবার এইখান থেকে দ্রাবকের ওজনটা যদি বের করতে হয় তাহলে দ্রাবের যে ওজন সেটা লাগবে, দ্রাবের মোল সংখ্যা দিলে হবে না, দ্রাবের ওজনটার প্রয়োজন। তাহলে দ্রাবের ওজন কত? না 0.2 ইনটু 98। যেহেতু এটা মোলার মাত্রা দেওয়া আছে তাহলে অবশ্যই আমাকে 98 দিয়ে গুণ করতে হবে, এত গ্রাম H2SO4 থাকবে। ক্লিয়ার? তাহলে যেটা পাওয়া গেল, এত গ্রাম H2SO4 পাওয়া গেল, যেটা 1000 D গ্রাম দ্রবণের মধ্যে আছে। এবার যদি আমরা 1000 D মাইনাস 0.2 ইনটু 98, এটা যদি আমরা এর থেকে বিয়োগ করে দিই, 1000 D থেকে যদি বিয়োগ করে দিই, অর্থাৎ দ্রবণের থেকে যদি দ্রাবের ওজনটাকে বাদ দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে? তাহলে কিন্তু দ্রাবকের ওজন পাওয়া যাবে। এত গ্রাম জলের মধ্যে কি থাকছে? এত গ্রাম জলের মধ্যে সালফিউরিক অ্যাসিড কতটা থাকছে? সালফিউরিক অ্যাসিড থাকছে হচ্ছে 0.2 ইনটু 98, এত গ্রাম H2SO4 পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এত গ্রাম জলের মধ্যে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে এবার বলো 1000 গ্রাম জলের মধ্যে কতগুলো আছে? 1000 গ্রাম জলের মধ্যে যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে? না 0.2 ইনটু 98 ইনটু 1000 divided by 1000 D, this is 1000 D minus 0.2 into 98, এত কি পাওয়া গেল? এত গ্রাম পাওয়া গেল সালফিউরিক অ্যাসিড। এবার গ্রামটা আমাদের চাই না, আমাদের চাই হচ্ছে মোলে কত। কারণ আমরা জানি 1000 গ্রাম জলের মধ্যে কত গ্রাম মোল বা কত মোল দ্রাব আছে, এটা যদি বের করতে হয় ডিভাইডেড বাই করে দিতে হবে, যে দ্রাবটা আছে তার আণবিক গুরুত্ব দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে 0.2 ইনটু 98 ইনটু 1000 ডিভাইডেড বাই 1000 D minus 0.2 into 98 into 90, ওকে? এত মোল বা যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মোলার মাত্রা পাওয়া যাবে। জাস্ট এটা কেটে দেবে, কেটে দিয়ে ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 0.2 into 1000 divided by 1000 D minus 0.2 into 98, এত মোলার দ্রবণ পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা মোলার থেকে কিন্তু মোলালিটিতে, মোলার থেকে মোলালে নিয়ে যেতে পারি। এবার তার মানে একটা জিনিস একটু ভালো করে জাস্ট একটু মনে রাখলেই হবে, প্রসেসটা ভালো করে মনে রাখলে বের করা সহজ। কিন্তু শর্টকাট প্রসেসটা হচ্ছে এরকম যে কোন দ্রবণের মোলার মাত্রা দেওয়া থাকলে সেই মোলার মাত্রাকে ভালো করে মনে রাখবে, মোলার মাত্রাকে তুমি 1000 দিয়ে গুণ করবে, সেই 1000 কে D দিয়ে গুণ করবে, যা হবে তার থেকে মোলার মাত্রাকে দ্রাবের আণবিক গুরুত্ব দিয়ে গুণ করে বিয়োগ করে দেবে। এটাকে দিয়ে সেই বিয়োগফল দিয়ে যদি এটাকে তোমরা ভাগ করে দাও তাহলে কিন্তু মোলার মাত্রা নির্ণয় করা সম্ভব। এবার
একটু একটা জিনিস মনে রাখবে, এটাই যদি নরমালিটিতে থাকতো তাহলে কি হতো, নরমালিটিতে থাকলে কিন্তু জাস্ট এই জায়গাটা তখন আমি গুণ করতাম কত দিয়ে, এটা যদি নরমাল মাত্রা হতো, ঠিক আছে 0.2 নরমাল, তখন কি করতাম, তখন কিন্তু এটা 98 দিয়ে গুণ করতাম না, তখন 98 দিয়ে গুণ না করে এটাকে 49 দিয়ে গুণ করতাম। যেহেতু সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভাগ 49, তাহলে এটাকে 49 দিয়ে গুণ করতে হতো। এই যে যখন 49 দিয়ে গুণ করলাম তখন কিন্তু সব ঠিক থাকবে, জাস্ট এই জায়গাটা কিন্তু এই জায়গাটায় 98ই থাকবে, এই জায়গাটা কিন্তু 49 হয়ে যাবে। অর্থাৎ নরমাল মাত্রা থেকে মোলার মাত্রাতে যখন আমি মোলালে যখন ট্রান্সফার করব তখন কিন্তু এই জায়গায় আর একটা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এই জায়গায় একটা 2 চলে আসবে। অর্থাৎ মানে মোলার মাত্রা থেকে যখন মোলালে নিয়ে যাব তখন কিন্তু এই জায়গায় 98 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে 98 দিয়ে ভাগ করছি, কিন্তু যখন এই নরমালিটি থেকে যখন মোলালিটিতে নিয়ে যাব তখন কিন্তু 49 দিয়ে মাল্টিপ্লাই করে 98 দিয়ে ডিভাইড করছি। তার মানে আলটিমেটলি 49 দিয়ে যখন মাল্টিপ্লাই করছি 98 দিয়ে যখন ডিভাইড করছি, তার মানে আলটিমেটলি এই জায়গায় 2 থাকবে, রাইট? এই যে 2 থাকলো তার মানে মোলাল মাত্রাটা কিন্তু তখন এর ক্ষেত্রে যা হবে তার থেকে কিন্তু হাফ হয়ে যাবে। অর্থাৎ নরমাল থেকে মোলালে নিয়ে যেতে গেলে, মোলার থেকে মোলালে নিয়ে গেলে যা হবে তার থেকে কিন্তু আলাদা হয়ে যাবে যদি দুটোরই মাত্রা সেম হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড থেকে মোলালিটিতে কত, আর 0.2 নরমাল সালফিউরিক অ্যাসিড থেকে মোলালিটিতে কত, দুটো যদি সেম মাত্রা হয় তাহলে মোলার মাত্রাটা কিন্তু মোলার মাত্রা থেকে নরমাল মাত্রা থেকে কিন্তু সেটা নরমাল মাত্রা বেলায় সেটা কিন্তু হাফ হয়ে যাবে। এটা একটু মনে রাখবে, এটা তবে ক্যালকুলেশনটা অবশ্যই কিন্তু মনে রাখবে। এবার যদি উল্টোটা করতে চাই, ধরো মোলাল থেকে যদি মোলারিটি বা নরমালিটিতে ট্রান্সফার করতে চাই, তখনও কিন্তু আমার ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের প্রয়োজন। ধরা যাক 0.2 মোলার H2SO4 এর একটা দ্রবণ আছে, সেই দ্রবণের মাত্রাটাকে আমি মোলারে কত বের করতে চাই, মোলারে। ওকে, এটা যদি বের করতে হয় তখন আমাদের কি করতে হবে, মোলার মাত্রা যেটা আছে এর থেকে যেহেতু আমি মোলারে বের করতে চাই, অবশ্যই আমাদের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের প্রয়োজন হবে। এই জন্য ডিটা কিন্তু পাশে দেয়া থাকবে। এবার এটা দিয়ে কি করে বের করব, দেখো 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ মানে কি, 1000 গ্রাম দ্রাবকে 0.2 মোল H2SO4 আছে, রাইট? তাহলে দ্রবণের মোট ওজনটা কত, এটা তো হলো দ্রাবকের ওজন, আর এত মোল সালফিউরিক অ্যাসিড আছে। এবার মোলে তো এটা করা যাবে না, এটাকে আমাদের কিসে ট্রান্সফার করতে হবে, গ্রামে ট্রান্সফার করতে হবে। তাহলে 0.2 যেহেতু এটা মোলালিটিতে আছে ইনটু 98, ক্লিয়ার? এত গ্রাম H2SO4 থাকলো, তাহলে টোটাল কত হলো, দেখো এত গ্রাম দ্রাবক, তাহলে এত গ্রাম জল প্লাস এত গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাহলে টোটাল কত হলো, তাহলে মোট হচ্ছে দ্রবণের মোট ওজন কত, মোট ওজন হচ্ছে ইকুয়াল টু 1000 প্লাস 0.2 ইনটু 98 এত গ্রাম। তাহলে এটা হচ্ছে দ্রবণের মোট ওজন। এবার এত গ্রামের মধ্যে ভালো করে চিন্তা করবে, এত গ্রামের মধ্যে এত গ্রামের টোটাল দ্রবণটা ওজন পেয়ে গেছি। এবার ওজনটা এবার আমার আয়তনে ট্রান্সফার করতে হবে। এবার আয়তনে যদি ট্রান্সফার করতে চাই তাহলে কি করব, v m বাই d যদি করি তাহলে এই ক্ষেত্রে m টা দেওয়া আছে, এটা বাই d তো জানি আমি, এখানে একটা ঘনত্ব দেয়া থাকবে, তাহলে ভলিউমটা কত হলো, তাহলে দ্রবণের আয়তন কত দাঁড়াবে, দ্রবণের আয়তন হচ্ছে ইকুয়াল টু 1000 প্লাস 0.2 ইনটু 98 ডিভাইডেড বাই হচ্ছে ঘনত্ব কত, d, এত ml দাঁড়াবে, ক্লিয়ার? এবার দ্রবণের আয়তন এত ml পাওয়া গেছে, এই যে আয়তনটা পাওয়া গেল, এইবার এইখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো সহজে। তাহলে 1000 প্লাস 0.2 ইনটু 98 ডিভাইডেড বাই d, এত ml দ্রবণে কতগুলো দ্রাব আছে, এত ml দ্রবণে দ্রাব আছে হচ্ছে এত গ্রাম বা এত মোল। এবার একটু যদি বুদ্ধি করি আমরা,
গ্রামে আর লেখার প্রয়োজন নেই, জাস্ট মোলটাতে নিয়ে যাবে। তাহলে 0.2 মোল H2SO4 থাকবে। তাহলে আর ভবিষ্যতে আমাদের যে 98 দিয়ে ভাগ করতে হবে সেটা কিন্তু আর করার দরকার পড়বে না। তাহলে এত ml দ্রবণে আছে এত মোল, তাহলে এবার বের করো যে 1000 ml দ্রবণে কতগুলো আছে। 1000 ml দ্রবণে কতগুলো থাকবে? 1000 ml দ্রবণে থাকবে হচ্ছে 0. তাহলে 1000 ml দ্রবণে কতগুলো হলো? 1000 ml দ্রবণ হচ্ছে 0.2D into 1000 divided by 1000 plus 0.2 into 98। এবার যেটা পাওয়া গেল এত মোল পাওয়া গেল, যে মোলটা পাওয়া যাবে যেহেতু এটা 1000 ml দ্রবণে পাওয়া গেল, সুতরাং এটাই হচ্ছে মোলার মাত্রা। ওকে, এবার যদি আমাদের নরমাল মাত্রা বের করতে বলে, নরমাল মাত্রা, তাহলে কিভাবে বের করব? দেখো, আমরা জানি যেহেতু সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক হার আণবিক গুরুত্বের অর্ধেক, তাহলে এই ক্ষেত্রে মোলার মাত্রা যা হবে তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, মোলার মাত্রা যা পাওয়া যাবে তাকে যদি মাল্টিপ্লাই বাই 2 করি, তাহলে সেটা নরমাল মাত্রা পাওয়া যাবে। কারণ আমরা জানি নরমাল মাত্রা ইকুয়াল টু, নরমাল মাত্রা সমান কত? নরমাল মাত্রা সমান হচ্ছে মোলার মাত্রা ইনটু অ্যাসিডের ক্ষেত্রে সেটা ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা যদি ধরো n ধরে নিই, তাহলে n দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই, তাহলে এটাকে নরমাল মাত্রা পাওয়া যাবে। এইভাবে আমরা মোলার মাত্রা থেকে নরমাল মাত্রা বের করতে পারব। ওকে, থ্যাংক ইউ। তাহলে 1000 ml দ্রবণ কতগুলো হলো? 1000 ml দ্রবণ হচ্ছে 0.2D into 1000 divided by 1000 plus 0.2 into 98। এবার যেটা পাওয়া গেল এত মোল পাওয়া গেল, যে মোলটা পাওয়া যাবে যেহেতু এটা 1000 ml দ্রবণে পাওয়া গেল, সুতরাং এটাই হচ্ছে মোলার মাত্রা। ওকে, এবার যদি আমাদের নরমাল মাত্রা বের করতে বলে, নরমাল মাত্রা, তাহলে কিভাবে বের করব? দেখো, আমরা জানি যেহেতু সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক হার আণবিক গুরুত্বের অর্ধেক, তাহলে এই ক্ষেত্রে মোলার মাত্রা যা হবে তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, মোলার মাত্রা যা পাওয়া যাবে তাকে যদি মাল্টিপ্লাই বাই 2 করি, তাহলে সেটা নরমাল মাত্রা পাওয়া যাবে। কারণ আমরা জানি নরমাল মাত্রা ইকুয়াল টু, নরমাল মাত্রা সমান কত? নরমাল মাত্রা সমান হচ্ছে মোলার মাত্রা ইনটু অ্যাসিডের ক্ষেত্রে সেটা ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা যদি ধরো n ধরে নিই, তাহলে n দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই, তাহলে এটাকে নরমাল মাত্রা পাওয়া যাবে। এইভাবে আমরা মোলার মাত্রা থেকে নরমাল মাত্রা বের করতে পারব। ওকে, থ্যাংক ইউ।